আমন্ত্রণ এসএসআর মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিএম মোস্তাফিজুল আলম। সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম, করোনা পরিস্থিতি অবনতি ঠেকাতে কঠোর লকডাউনের ঘোষণা এবং ইউরোপে মানব পাচার, এই তিনটি বিষয় নিয়ে। দর্শক, শুরু করব জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার বিষয়টি নিয়ে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি জানেন যে সম্প্রতি নির্বাচন কমিশনকে মন্ত্রিপরিষদ বিভাগ তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে, যেটি হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে এই জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম তারা ন্যস্ত করেছে সরকার। সেক্ষেত্রে নির্বাচন কমিশন শুরুতে যেটি বলেছিল যে এটিতে অনেক বড় ধরনের সংকট তৈরি হবে, কিন্তু গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি সাংবাদিকদের বলেছেন যে এটা নিয়ে আলোচনায় বসতে হবে। আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে যদি জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়, সেক্ষেত্রে ভোটার তালিকা থেকে যাচ্ছে নির্বাচন কমিশনের হাতে। এই দুটি কাজ দুই জায়গায় করতে গেলে ভোটার তালিকার উপর কোনো প্রভাব পড়বে কিনা, ক্ষতিগ্রস্ত হবে কিনা ভোটার তালিকা? ধন্যবাদ। প্রথমে ব্যাপারটা হলো যে আমরা খুব পরিষ্কার নই যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে ১৩ বছর পরে, যখন ইলেকশন কমিশনের নো-হাউ, ইলেকশন কমিশনের মানুষ ট্রেন্ড হয়েছে এবং মোটামুটিভাবে এটা ভালোই চলছে। কারণ যখনই ভোটার তালিকা হালনাগাদ করা হয়, তখন সেই সব ভোটার যারা নতুন ভোটার হয় তাদেরকে এই আইডেন্টি কার্ডটা দেওয়া হয়। আমি ঠিক জানি না এই মুহূর্তে ১৬ বছর থেকে তারা নিবন্ধন করছে কিনা। একটা প্রজেক্ট ছিল যেখানে ১৬ বছর থেকে করবে, ১৮ বছর হলে তারা অটোমেটিক্যালি ভোটার হয়ে যাবে। এবং ইলেকশন কমিশনে আমি যতটুকু জানি যে প্রয়োজন হলে তারা 0 থেকেও করতে পারে। এবং কথাটা হলো যে যখন এই কার্যক্রমটা হাতে নেওয়া হয়, তখন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির দাবি ছিল না। কোনো পলিটিক্যাল পার্টি এসে কোনো ধরনের সহযোগিতাও এবং কোনো ধরনের অ্যাডভাইস বা সাজেশনও দেয়। তো এখন আমি জানি না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার তো অনেক কিছু সিদ্ধান্তই নিতে পারে। কিন্তু সেই সিদ্ধান্তটির ব্যাকগ্রাউন্ড কেন? একটিমাত্র এক্সাম্পল দেওয়া হচ্ছে যে পৃথিবীর অন্যান্য জায়গায় সব দেশে, আমি যতটুকু জানি ১০০টি দেশে বিভিন্ন প্রকারের আইডেন্টিটি কার্ড রয়েছে। আমি বিশ্বাস করি এখন হয়তো ইউকে থেকেও কেউ একজন ডাক্তার সাহেব যুক্ত হবেন। তার দেশেও তিনি যেখানে আছেন সেখানে কোনো ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নেই। তো নানান ধরনের আইডেন্টিটি কার্ড আছে যেটা বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে তাদের ইন্টেরিয়র মিনিস্ট্রি দিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে দিস ইজ দি অনলি রিজন, এই রিজনটা আমরা জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাচ্ছে এবং বলছে পৃথিবীর অন্যান্য দেশে এইসব কার্ড দিয়ে থাকে সরকার। সঠিক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে এই কাজটি একটি বাই প্রোডাক্ট হিসাবে অ্যাক্সিডেন্টালি ইলেকশন কমিশন শুরু করেছে এবং পুরো প্রজেক্টটাই ছিল ডিএফআইডি এবং ইউএনডিপির ফান্ডে, ডোনার ফান্ডে, ইনক্লুডিং আমাদের যে এখন উপজেলা পর্যায়ে যে অফিসগুলো আছে, যেটাকে আমরা সার্ভার স্টেশন বলি, সেইগুলো পর্যন্ত। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি সরকার নিতে চায়, যেহেতু এটা একটা পার্লামেন্ট দ্বারা আইন করা হয়েছিল, সেই আইনটি সরকার যে কোনো সময় পরিবর্তন করতে পারে বা সংসদে মেজরিটি রয়েছে সেরকম আইন পরিবর্তন। কিন্তু কথাটা হলো আমার যেখানে আপত্তি, সেই আপত্তিটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় বা কোনো আলাদা কোনো অর্গানাইজেশন তৈরি করে তারা যদি নিতে চায়, তাহলে তাদেরকে নিজেদের একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে যাতে এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন থেকে আলাদাভাবে ফাংশন করতে পারে। এখন যতটুকু আমি জানি, যেই মন্ত্রণালয় থেকে যে চিঠি ইলেকশন কমিশনকে দিয়েছে, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের যে জনবল আছে, ইলেকশন কমিশনের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, তার মানে তার অফিস থেকে শুরু করে যা কিছু আছে ইনক্লুডিং সেন্ট্রাল সার্ভার, এইগুলো ডুয়েল কন্ট্রোলে চলে যাবে। তার মানে সেক্রেটারিয়েট মোটামুটি বলতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের
তত্ত্বাবধানে কাজ করবে। এটা তো হতে পারে না আইনত। কারণ নির্বাচন কমিশন আমাদের সংবিধান যারা তৈরি করেছেন তারা ১ম থেকেই এটাকে একটি স্বাধীন বলে বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। যেহেতু ইলেকশন কমিশন ৩ প্রকারের আছে, সেখানে সরকারের কন্ট্রোল ইলেকশন কমিশনও আছে। তাহলে সেটা তো আমাদের যারা আইন প্রণেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা এই কনস্টিটিউশন তৈরি করেছেন মানে তারা তো সেক্ষেত্রে করেন। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আশঙ্কা নয়। দিস ইজ গোইং টু বি ফ্যাক্ট। কারণ আপনি ওকে, যখন আমার বাড়িতে এসে বসবেন বা আমার অফিসে এসে বসবেন এবং বলবেন যে আপনার কম্পিউটারে আমার কাজও করতে হবে, আমার লোকে করবে, তাহলে এটা ডুয়াল কন্ট্রোল হলো কি ডুয়াল কন্ট্রোল হলো না? তাহলে আমি যদি বলি যে নির্বাচন কমিশনের যে উপজেলা অফিসার আছে এবং তার যে কর্মচারীরা আছে, তারা কোনটা করবে আগে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা শুনবে? না ইলেকশন কমিশন যে কাজ সারা বছর চলছে সেগুলো করবে? তো কাজেই এইটা আমি যেটা মনে করি, সরকারকে যদি নিতে হয় তাহলে তারা আলাদা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুক। হ্যাঁ, এই ক্ষেত্রে ইলেকশন কমিশনার তাদের টেকনিক্যাল know-how দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে। কিন্তু একই সার্ভার, একই জনবল যারা ইলেকশন নিয়েও ব্যস্ত থাকে, ভোটার লিস্ট আপডেট করে এবং ভোটার লিস্টের থেকে যেগুলো তথ্য বের হয় সেখান থেকে বানানো হয়, সেক্ষেত্রে তো ভোটার লিস্টকে দেওয়া যেতে পারে না। আমি জি, সেই কথাই সে বলছি। সে মানে আপনার আপনার কথার সূত্র ধরেই আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ভোটার তালিকা যেহেতু নির্বাচন কমিশনকেই করতে হবে এবং সেটি হালনাগাদ করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং সেই তালিকার বাই প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্র দেয়া হচ্ছে। তো সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি হবে এখানে আসলে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তো আমি কিছু দেখছি না। আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে জাস্ট খবরদারি করা। এটাই তো আমি দেখছি। কাজটা তো সম্পূর্ণ ইলেকশন কমিশনই করবে। তাহলে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে কর্তৃত্ব রাখতে চায় বা তাদের মধ্যে নিতে চায়, তাহলে লজিক্যাল হচ্ছে যে তারা একটা আলাদা অর্গানাইজেশন তৈরি করে, একটা আলাদা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন থেকে স্বতন্ত্রভাবে কাজ করবে। তারা সেন্ট্রাল সার্ভার কিনুক, তারা সার্ভার লিঙ্ক কিনুক। তারা অলরেডি তো যতদূর আমি জানি যে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত লিঙ্ক আছে সরকারের বিভিন্ন সংস্থার সাথে। তাহলে সেখান থেকে শুরু করুক, জিরো থেকে শুরু করুক। তাতে তো অসুবিধা নাই। এখন যদি তারা যদি রেডি থাকে ইলেকশন কমিশনকে বলতে পারে যে কালকের থেকে ভাই আমরা আমাদের অর্গানাইজেশন থেকে করছি। তো যাদেরকে আইডেন্টি কার্ড দিয়েছো তাদেরকে দেওয়া নাই, আমরা সেখান থেকে শুরু করব। এখন কথাটা হচ্ছে যে হ্যাঁ, তারা একই সাথে হয়তো কাজ করতে পারে কিন্তু আলাদা সংস্থা হিসাবে। তো এখন আমার সাজেশনটা হলো তাই। আরেকটি কথা হলো যে এত বড় একটা সিদ্ধান্ত সরকার নিল নিশ্চয়ই। সরকারের এখতিয়ার আছে এরকম সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু ইলেকশন কমিশন এই কাজটি ১৩ বছর করে আসছে এবং তেমন কোনো বড় ধরনের সংকট হয়নি। তারা এই পর্যন্ত ৯ কোটি ৯.৫ কোটি ভোটারদেরকে স্মার্ট কার্ড দিয়েছে, বিতরণ করেছে। সেইখানে আর কোনো যুক্তি না থাকা সত্ত্বেও কোনো আলাপ আলোচনা করা হয়নি বলে ইলেকশন কমিশন বলছে। এবং চিফ ইলেকশন কমিশনার বলছে যে তিনি এর আগে এই ধরনের কোনো চিঠিপত্র পানওনি এবং তার সাথে কেউ কোনোদিন কথাও বলেনি। জি। তো এটা তো আমি মনে করি যে সরকারের একটা স্বাধীন সংস্থার সাথে বসে আলাপ আলোচনা করে এটার ওয়ে একটা বের করে আ করতে পারত। কালকেই করতে হবে এমন তো নয়। হয়তো আরো ২ বছর ৩ বছর লাগবে হয়তো এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে। বা আরো কম লাগতে পারে। আর এগুলো কেনা তো কোনো সরকারের জন্য কোনো ব্যাপারই না। জি। আমাদের এখন যে মানে সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে মানে এনআইডি সেবা যাতে মানুষ যথাযথভাবে ভালোভাবে পায়, সেই চেষ্টাটা তারা করবেন। এখানে আমার কথা হচ্ছে যে এনআইডি সেবা তো আসলে ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জন বা ভুল সংশোধন এইসবের উপরেই তো সেবাটা নিশ্চিত করে, অথবা ভোটার তালিকা থেকে যারা নতুন যুক্ত হন তাদেরকে নতুন করে এনআইডি দেওয়া হয়। সেক্ষেত্রে কি ভোটার তালিকায় হাত দেওয়ার সাংবিধানিক ক্ষমতা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে? না, আ একদম নেই। কারণ ভোটার তালিকা সংশোধনকরণ এবং সংরক্ষণকরণ কনস্টিটিউশনাল দায়িত্ব ইলেকশন কমিশনের। এই মানে অফ কোর্স যে দায়িত্বটি বাকিগুলো দেওয়া হয়েছে সেগুলো আইন দিয়ে। এখন আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বলছে তারা আইন দিয়ে নিয়ে যাবে, ফাইন। তাহলে আইন দিয়ে যে আরো ইলেকশন গুলো হচ্ছে সেগুলো তো সরকার নিয়ে যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচন, মেয়রাল নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন থেকে। তো কাজেই আইন দ্বারা যা আছে সেটা ইলেকশন কমিশনের কাছে আইন দিয়ে দেওয়া হয়েছে, কনস্টিটিউশনাল নয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলছেন যে আরো ভালো সেবা হবে, তাহলে সেবার খুঁতটা কোথায় সেগুলো তো বলতে হবে। যে ইলেকশন কমিশন এই কাজ করতে পারেনি, এখন পর্যন্ত তারা মাত্র 1 কোটি লোককে দিছে। হিউম্যানলি নট পসিবল যেভাবে এইটা তৈরি করা হয় সেটাকে এ পর্যন্ত আমি ঠিক জানি না কত, কিন্তু প্রায় 10 কোটির কাছাকাছি লোকজনকে এই কার্ডটা দেওয়া হয়েছে। এখন যদি এখন যদি 0 থেকে 18 পর্যন্ত বা 16 পর্যন্ত যেটাই হোক করতে হয়, সেটা নির্বাচন কমিশনকে বললে তারা সেটা সেই লেভেল থেকে শুরু করতে পারে। কিন্তু মুশকিলটা হলো কি, এখানে আরেকটি কথা বলে রাখি যে এগুলো সব এই 0 থেকে বেস করবে জন্ম নিবন্ধনের উপরে, এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা তো কারা দেয় আপনি জানেন? এটা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান এবং মেম্বাররা দেয়। অনেক সময় এই সমস্ত জন্ম নিবন্ধন সার্টিফিকেটের কোনো মানে সঠিক বলে প্রমাণিত হয় না। আর আমি প্রায় বোধহয় সময় প্রায় শেষ, আমি আরেকটি কথা বলে আসি যে এখন ইভিএম তৈরি হয়ে গেছে, ইলেকশন গুলো আস্তে 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 ইভিএম এ হচ্ছে। এখন ইভিএম এর সাথে এই আইডেন্টি কার্ড যুক্ত হয়েছে, তাহলে যেটা হবে এই ইভিএম এখন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চলে যায়, তাহলে এই ইভিএম এর মধ্যে আইডেন্টি কার্ড দিয়ে ইলেকশন মানে তার পরিচয় বের করা ইলেকশন কমিশনের জন্য সঠিক হবে না। তো এটা পলিউটেড হতে পারে। আর আজকে সরকার না হোক আগামী সরকার পলিউট করতে পারে। এই কারণে হয়তো ইলেকশন কমিশনকে চিন্তা ভাবনা করতে হবে যে আবার তাদেরকে নতুন করে কার্ড দিতে হবে, ভোটার কার্ড নাম দিতে পারে বা অন্য কিছু। এখানে জটিলতা আছে। সেই জটিলতাগুলো যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের সাথে বসে এই জটিলতাগুলো আলোচনা করে এই জটিলতা কিভাবে নিরসন করা যায়, কিভাবে ইলেকশন কমিশনের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ না হয়, এগুলো নিয়ে চিন্তা করে একটা সুস্পষ্ট পরিকল্পনা করে আমার মনে হয় যে জিনিসটা যদি সরকার নিতেই চায় তারা একটা জি সুস্পষ্ট পরিকল্পনা করে করা উচিত। না হলে এটা নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি হবে, এটার জন্য হয়তো মানে জি সরকার নিয়ে আলোচনা হতে পারে। জি ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো করোনা পরিস্থিতি নিয়ে। এবং আপনারা জানেন গত 24 ঘন্টায় 108 জনের মৃত্যু হয়েছে, যেটি আসলে গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এবং গত 19 এপ্রিল সর্বোচ্চ 112 জনের মৃত্যু হয়েছিল। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 5869 জন। এবং ধন্যবাদ। যে ট্রেনটি রয়েছে সেটি আসলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এরকম একটি অবস্থায় আসলে জাতীয় যে কারিগরি কমিটি রয়েছে কোভিড-19 সংক্রান্ত, সেই কমিটি থেকে সুপারিশ করা হয়েছিল যেন 2 সপ্তাহের জন্য কঠোর মানে সবকিছু শাটডাউন করে দেওয়া হয়। এবং তারই প্রেক্ষিতে সরকার আজকে ঘোষণা করেছে যে আগামী সোমবার থেকে 7 দিনের কঠোর লকডাউন হবে, এবং সেখানে সরকারি বেসরকারি সব অফিস আদালত বন্ধ থাকবে এবং যানবাহন বন্ধ থাকবে পাশাপাশি। এবং মানুষকে আইন মানানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। তো এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জামিল ফয়সাল এবং যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস ডক্টর খন্দকার মেহেদি আকরাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আবু জামিল ফয়সাল, আপনার কাছে শুরুতে আসতে চাই। সেটি হচ্ছে যে গত কিছুদিন ধরেই করোনা সংক্রমণ খুব খারাপের দিকে যাচ্ছিল, বিশেষ করে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে। সেক্ষেত্রে আগে থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনারা সাবধান করছিলেন যে যেহেতু ভারতীয় যে ডেল্টা ধরনের সংক্রমণ বেড়েছে, সেক্ষেত্রে পরিস্থিতি খারাপের দিকে যাবে। এখন কি পরিস্থিতি বিরাজ করছে এবং যে কঠোর লকডাউনের কথা বলা হয়েছে সেটি এই পরিস্থিতি মোকাবেলার জন্য উপযুক্ত কিনা? আপনাকে এই প্রশ্নটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনকার পরিস্থিতিতেও তো আপনি কিছুক্ষণ আগে যে মৃতের সংখ্যা যেটা বললেন, ওর থেকে তো বোঝা যায় যে এটা এখনই খুবই খারাপ অবস্থায় আছে।
আমরা দুটো জিনিস দিয়ে সবসময় পরিস্থিতিটাকে বিবেচনা করি। একটা হইলো যে সংক্রমণের হার কতটুক, আর তারপরে হইলো মৃতের সংখ্যা কতজন। মৃতের সংখ্যা দেখেন আমাদের ক্রমশই বাড়তেছে। ওই যে লাস্ট 112 জন যেটা হয়েছিল তার থেকে আমাদের আমাদের এখন যেটা নাকি ঠিক সেটা কাছাকাছি চলে গেছে, 108 জন হয়ে গেছে। এইটা আমরা কিন্তু বেশ অনেকদিন থেকে বলতেছিলাম যে আমাদেরকে যদি কঠোর ব্যবস্থাপনা বা কঠোরভাবে যদি আমরা যদি এটাকে ব্যবস্থাপনার মধ্যে না আনি, তাহলে কিন্তু আমাদের এই অবস্থায় পৌঁছাতেই হবে। আমরা মানে বর্ডারিং ডিস্ট্রিক্ট গুলাতে সবগুলাতেই মানে পর্যায়ক্রমে লকডাউন, পর্যায়ক্রমে কঠোরভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওইখানে দেখেন যে ইমপ্লিমেন্টেশন যেটা হচ্ছে মানে মানে মাঠে যেটা নাকি অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, সেটা কিন্তু সব ডিস্ট্রিক্টেই একরকম হয় নাই। এই দেখেন চাঁপাইনবাবগঞ্জে একরকম হয়েছে, নাটোরে আরেক রকম হয়েছে, নাটোরেও আর চাঁপাইনবাবগঞ্জের মতন একই রকম, কিন্তু অন্য জায়গায় খুলনাতে দেখেন, রাজশাহীতে দেখেন, মানে আমরা ওইখানে যে ইমপ্লিমেন্টেশনের যে লোকগুলা আছেন তারা যদি সমন্বিত ভাবে এবং তারা যদি মনোযোগ দিয়ে যদি কাজটা না করেন, তাহলেই কিন্তু মানুষকে ওই যে মানুষকে ঠিক বোঝানো সম্ভবপর না। আমরা তো মানুষকে বোঝানোর জন্য এই রিস্কটা বোঝানোর জন্য সেই গত 16 মাস থেকে চেষ্টা করেই আসছি, কিন্তু মানুষ যাদেরকে মানে বোঝাচ্ছি তাদেরকে পিছনে পিছনে ফলো আপ করা হচ্ছে কিনা, তাদেরকে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করা হচ্ছে কিনা এবং তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা চেষ্টা করি নাই, আমরা চেষ্টা করতেছি না। আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জ আর নাটোরে এই মানুষের সম্পৃক্ততাটা বাড়ানোর পরেই কিন্তু ওইখানে কিন্তু ইনফেকশনের রেট কমে আসছে, এবং ইনফেকশনের রেট কমে আসলে সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও কমে আসে। তো আমরা এইখানে উদাহরণটাই ওইটা যে আমরা যদি সবাইকে, এবং ওই দুই জায়গাতেই মাস্ক পরানোটা কিন্তু মানে সাংঘাতিক ভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে। যে লোকগুলাই বাইরে আসছে, যে লোকগুলাই চলাচল করছে, তাদেরকে আইদার হাতে মাস্ক ধরায় দেওয়া হয়েছে যে আপনি মাস্কটা পরেন, আর না হলে কিছুটা ইয়ে করা হয়েছে যে মাস্ক কোথায় জিজ্ঞেস করা হয়েছে, একটু মানে তাদেরকে তাড়া করা হয়েছে। মানে এই মাস্কটা পরা, মানুষকে ভিতরে রাখা এবং তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে সব কাজের মধ্যে ইনভলভ করা, এটাই হলো আমাদের উদ্দেশ্য। মানে এইটা করলেই ওইখানে যেমন ভাবে ইনফেকশন কমানো গেছে, এইখানে সব জায়গাতেই একই রকম ভাবে ইনফেকশন কমানো যাবে। আমাদের এখন যে শাটডাউনটা দেওয়া হয়েছে ওইটার পিছনের উদ্দেশ্যটা হইল এটা যে মানুষকে আমরা কোনোভাবেই আর ধরে রাখতে পারতেছি না। তারা গাড়ি বন্ধ করলেও, বাস বন্ধ করলেও, হেঁটেও বা সিএনজি করেও, ট্রাকের উপরে উঠেও তারা যাতায়াত করতেছে। তো সেই জন্য শাটডাউন একটাই মাত্র উপায়, যে আমরা যদি 7 দিন বা 10 দিন যদি শাটডাউনে রাখি, তাহলে হয়তো বা লোকগুলাকে আমরা যদি বন্ধ করে রাখতে পারি, এবং ওই যে বলছে যে কঠোরভাবে দেখা হবে যে সবগুলাই কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, যার জন্য সেনাবাহিনী বা বিজিবি বা পুলিশ আরো আনসার ইত্যাদি উনাদেরকে নিয়োগ করা হবে। এইখানে ওই দুইটা ডিস্ট্রিক্টের কথা যেটা বলছিলাম, সেইখানে কিন্তু একটা জিনিস কিন্তু ওনারা দুই জায়গাতেই করছেন, যে অনেক ভলান্টিয়ার নিয়োগ করছেন। কেননা আমাদের সরকারের এই এত সংখ্যক লোক নাই যে মানুষের পিছনে পিছনে লেগে থাকবে, পাড়ায় মহল্লায় মানে মানুষের পিছনে পিছনে মানে ঘুরে বেড়াবে। তো সেখানে এই ভলান্টিয়ার নিয়োগ করাটা আমাদের খুবই দরকার, যাতে করে তারাই দেখতে পারে যে মানুষ মাস্ক পরতেছে কিনা, ঘরের মধ্যে ভিতরে থাকতেছে কিনা, হাত ধুচ্ছে কিনা, বা ভিড় এড়ানো হচ্ছে কিনা। এইটা মানে এই কয়েকটা জিনিস যদি একত্রিত ভাবে করা যায়, আমি তো আশা করি যে আমরা যে মানে হয়তো আমরা যে হয়তো ভয়ানক নিয়ন্ত্রণে অবস্থা আসবে। সেখান থেকে, জি, জি, আপনার জি, কাছে আবারও থেকে আসবো। উত্তরণ। আপনার কাছে আবারও আসবো। খন্দকার মেহেদী আকরাম, আপনি শুনছিলেন আবু জামিল ফয়সালের কথা। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, বাংলাদেশে যে ধরনের সংক্রমণ এখন হচ্ছে বা যেভাবে সংক্রমণ বাড়ছে, আহ, সেটি আসলে কতটা বিপজ্জনক, এবং সেই বিপদের মাত্রা থেকে বাঁচার জন্য যে লকডাউনের কথা বলা হচ্ছে, সেটি তো আসলে সাময়িকভাবে মানুষকে নিবৃত্ত করবে, কিন্তু অন্য আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যেটি আসলে এই
ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে পারে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ চ্যানেল 24কে। সো যে কোশ্চেনটা করলেন এটা কিন্তু এখন খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ দেখেন যে যে সংক্রমণের যে অবস্থা, সেখানে ৩টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে যে সংক্রমণ হচ্ছে এখন ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে, এবং ডেল্টা ভ্যারিয়েন্ট আর নতুন অপরিচিত ভ্যারিয়েন্ট না। এটা ইউকে তে যথেষ্ট স্টাডি হয়েছে। ইউকে তে কিন্তু এখন এটাই ডমিনেন্ট ভ্যারিয়েন্ট, এবং গভর্নমেন্টের পলিসি চেঞ্জ করতে হচ্ছে শুধুমাত্র এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তারের কারণে। ইন্ডিয়াতে যদিও এটা তাণ্ডব চালিয়েছে, অতটা তাণ্ডব ইউকে তে না চালাতে পারলেও ইউকে কিন্তু কিছুটা রিলাই করছে ভ্যাকসিনেশনের উপরে, কারণ ইউকে তে কিন্তু ভ্যাকসিনেশনটা বেশ ভালো অবস্থায় আছে। বাংলাদেশে এখন যে অবস্থা একটু খেয়াল করেন, একটু আগে আপনি বললেন যে আমাদের যে সংক্রমণের অবস্থাটা কিন্তু খুব খারাপ। 108 জন মারা গেছে। আনফরচুনেটলি এটা অনেকটাই এক্সপেক্টেড ছিল যে আমরা দেখতে যাব 3 ডিজিট মৃত্যু খুব তাড়াতাড়ি, সেটা হয়েছে। আমরা দেখতে পেলাম আজকে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গত 3 দিনে কিন্তু আমরা হারিয়েছি 275 জন করোনা রোগীকে। তারা কিন্তু মারা গেছেন এই 3 দিনে। এখন এই 3 দিনে 275 জন মারা গেল। এই যে এতজন মৃত্যু, এটা কিন্তু প্রথম ওয়েভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এটা দেখতে 275 জনের মৃত্যু দেখতে আমাদেরকে 2 মাস অপেক্ষা করতে হয়েছিল প্রথম ওয়েভে গত বছর। আর দ্বিতীয় ওয়েভ যেটা আমরা দেখলাম এই যে মার্চ এপ্রিলে, সেখানে কি হলো, সেখানে দ্বিতীয় ওয়েভটা যখন শুরু হলো আমাদের 30 দিন লেগেছে 275 জনের মৃত্যু দেখতে। এবার আমরা 3 দিনে সেটা দেখলাম। গত 3 দিনে 15,000-এর উপরে মানুষ আক্রান্ত হয়েছে। সবকিছুই মিলে যাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট যে কতটা ভয়ঙ্কর, এবং আমরা যেটা জেনেছি বিভিন্ন রিসার্চ থেকে, সেটার সাথে মিলে যাচ্ছে। এখন এই অবস্থায় বাংলাদেশে যখন ওভারঅল প্রতি 5 জনে 1 জন করে পজিটিভ, তার মানে প্রতি 5 জনে 1 জন করে আক্রান্ত, ঠিক এই অবস্থাটাতে এখন লকডাউন দেয়া ছাড়া আর কোনো উপায় সম্ভবত আর হাতে নেই। কারণ এটাকে বলা হচ্ছে যে এখন একটা ড্রাস্টিক মেজার দরকার, যাতে করে এই যে ট্রান্সমিশনের যে সুনামিটা শুরু হয়েছে এটাকে ব্রেক করে দেওয়ার জন্য। এবং এই ট্রান্সমিশন ব্রেক করার সবচেয়ে কার্যকরী উপায়, যেটা আমরা বলি দ্রুত কার্যকরী যে উপায়, সেটা কিন্তু যেটাকে বলা হয় যে ন্যাশন ওয়াইড লকডাউন। এবং এই লকডাউন কথাটা কিন্তু আমরা খুব হালকা করে ফেলেছি। লকডাউন মানে হচ্ছে সবকিছু স্টপ করে ফেলা। আবার এই লকডাউনের একটা সময়সীমা আছে। যেমন ভাইরাসের, আমরা জানি যে ভাইরাসের কিন্তু আপনার একটা সেলফ লিমিটিং ভাইরাস। এটা 2 সপ্তাহ লাগে এটা একা একা নিঃশেষ হতে বা ধ্বংস হতে। তার মানে যদি আমরা এই ব্যাপারটা কনসিডারেশনে নেই, তাহলে অ্যাকচুয়ালি লকডাউনটাকে ইফেক্টিভ করতে হলে 2 সপ্তাহ লকডাউন নিতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে লকডাউন মানুষ মানতে চায় না। আচ্ছা, এখন মানুষ লকডাউন কেন মানবে? আমি যখন ইউকেতে আছি, ইউকের কিছু উদাহরণ দেই। ইউকেতে যখন লকডাউন দেওয়া হয় তার আগে বলা হয় যে লকডাউন যখন দেওয়া হবে, মানুষগুলো যখন কাজ করবে না তারা কিভাবে বেঁচে থাকবে, এই কথাটা আগে বলে, তারপর হচ্ছে লকডাউনের ফ্রেমওয়ার্কটা বলে। এখন বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে লকডাউনটা আগে বলে, কিন্তু লকডাউনে যারা কোঅপারেট করবে, বাংলাদেশের যে সাধারণ নাগরিক, তারা যে কোঅপারেট করবে, প্রান্তিক অংশের যে মানুষগুলো, দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো, তারা যে কোঅপারেট করবে গভর্নমেন্টের সাথে, তারা কিন্তু আসলে সেটা পারছে না। তার কারণ হচ্ছে তারা রিলাই করতে পারছে না যে আগামী 2-3 দিন তারা কিভাবে বেঁচে থাকবে। 7 দিন 14 দিন তো সে পরের কথা। সো আমার মনে হয় যে গভর্নমেন্ট যদি এখানে একটু এনশিওর করে সাধারণ মানুষকে, এবং একটু আগে যেমন ডক্টর ফয়সাল সাহেব সুন্দর করে বলছিলেন যে আমাদের কমিউনিটি এনগেজমেন্টের ভীষণ অভাব, এবং উনি যেমন উদাহরণ দিয়ে বললেন যে কমিউনিটি এনগেজমেন্ট থাকলে চাপাইতে আমরা যে একটা সুফল দেখেছি, এটা যদি সারা বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় তাহলে ভালো। শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোক দিয়ে এ ধরনের সিচুয়েশন বাংলাদেশে আসলে আমার মনে হয় না যে ইমপ্লিমেন্ট নিয়ন্ত্রণ করা করা সম্ভব। সম্ভব। জি, তো আমি যেটা সময় মনে করি সময় পেলে কমিউনিটি এনগেজমেন্টটা খুব দরকার। আপনার কাছে আবারও আসবো। আবু জামিল ফয়সাল, মেহেদী আকরাম একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে যে লকডাউন বা মানুষকে ঘরে থাকার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে যে ঘরে থাকলে সে কি খেয়ে বাঁচবে বা তার জীবন চলবে কিভাবে। সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে দরিদ্র মানুষের সংখ্যা অনেক, এবং যারা অনেক মানুষ আছেন যারা দিন আনে দিন খান। এই মানুষগুলোর জন্য আসলে কি করা উচিত? আপনি যতই আইন প্রয়োগ করেন বা কঠোর ঘোষণা দেন, তারা তো না খেয়ে পেটের তাড়নায় তো রাস্তায় বেরিয়ে আসবে। তো তাদের জন্য কি করা উচিত, বা আপনারা দেখেছেন কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রাইট।
আপনার এই প্রশ্নটার কিন্তু কিছুটা উত্তর আগে খন্দকার আকরাম সাহেব কিন্তু দিচ্ছেন যে লকডাউনের আগে আমাকে চিন্তা করতে হবে এবং প্ল্যান করতে হবে যে লকডাউনের সময় কি কি সমস্যায় পড়ব। এবং 1 নম্বর সমস্যাটাই হলো যে কিছু জনগোষ্ঠী থাকবে যারা নাকি দিন আনে দিন খায়, তাদের জন্য আমরা কিভাবে সহায়তা দিব, তাকে কিভাবে খাবারটা পৌঁছাবো বা কিভাবে তাকে সহায়তাটা দেব। তো এই প্ল্যানটা আমাদের আমি যতটুকু জানি যে সরকার এই প্ল্যানটাও করে, কেননা এই কোভিড-19 এর কাজের মানে নিয়ন্ত্রণের কাজের জন্য 9টা মন্ত্রণালয় মানে আপনার জড়িত। তার মধ্যে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার আছে এবং সোশ্যাল ওয়েলফেয়ারের একদম কর্মকর্তা সেই মাঠ পর্যায়ে পর্যন্ত আছে এবং তারাই কিন্তু প্ল্যান করতে পারে যে আমার একটা এলাকাতে একটা শহরে আমার কতজন গরিব লোক আছে যারা নাকি 2 দিন যদি না খেয়ে থাকে তাহলে তৃতীয় দিন থেকে তারা ঘর থেকে বের হয়ে পড়বে। এই সংখ্যাটা ওদের জানার কথা এবং ওই সংখ্যাটা কিন্তু লোকাল ডিসি সাহেবেরও জানার কথা। ওই লোক সংখ্যাটা যদি উপজেলা হয় তো ইউএনও সাহেবের জানার কথা এবং সেই অনুযায়ী প্ল্যান করবে। আচ্ছা, সরকার কিন্তু এই সাপোর্টটা দেওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ কিন্তু অলরেডি বরাদ্দ করছেন। এটা হলো ইটস এ ম্যাটার অফ হাউ ইউ ইমপ্লিমেন্ট ইট। এই যে খন্দকার আকরাম সাহেব যেটা বললেন যে প্ল্যানটা কি, আমাকে প্ল্যানটা তো সুন্দর করে একটা কোঅর্ডিনেটেড প্ল্যান এবং এই প্ল্যানের মধ্যে শুধু মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার না, এখানে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার দরকার। কেননা যদি আমাদের ইমাম মৌলভী সাহেবরা যদি ঠিক মতো যদি মানুষকে না মানে সাহায্য করেন, না যদি অভয় দেন, তাহলে তো ওনারা আবার অন্যরকম ভাবে চিন্তা করবে যে আমাদেরকে জোর জবরদস্তি করে বোধহয় এইভাবে রাখছে। এখানে আমাদেরকে যারা নাকি প্রশাসনের লোকজন তাদের এখানে আসা এবং সবচেয়ে বড় যে ব্যক্তির আসার কথা তা হলো আমাদের লোকাল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। দেখেন ওই যে 2টা জায়গার যে এক্সপিরিয়েন্স আমরা দিলাম, আমরা এক্সাম্পল দিলাম, এই 2 জায়গাতেই কিন্তু 2জন মেম্বার অফ দি পার্লামেন্ট দে প্লেড দি মেজরিটি রোল, দি মেজর রোল। তারাই কিন্তু মানুষকে সম্পৃক্ত করার জন্য তারাই ডাক দিছে লোকজনদেরকে, তারাই লোকজনদেরকে বুঝাইছে, জি কেন তাদের কনস্টিটুয়েন্সি তার যে এলাকা সেই এলাকাতে সে ভোটে পাশ হয়ে আসছে। তো সে যদি বলে এবং তার উপরে নিশ্চয়ই জনগণের আস্থা আছে, জি আস্থা আছে বলে শুনছে জি সেটি। তো যাই হোক আমাদেরকে এটা কিন্তু মানে ইটস নট এ রকেট সায়েন্স, এটা খুবই সিম্পল ইয়েতেই আমাদেরকে চিন্তা করলেই আমরা তো জি আসলে এটার জি উপায়টা মেহেদি বের করতে পারি। জি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আবার নিশ্চয়ই পরে আরও অন্য বিষয় নিয়ে কথা হবে, ততদিন ভালো থাকবেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এসে আরও কথা হবে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন SSRM মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন গতকাল ভূমধ্য সাগর থেকে 264 বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা আফ্রিকা হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি আগে দেখে নিব, তারপর আলোচনায় যাব। মৃত্যু ভয়, পথের ক্লান্তি, কোনো কিছুই দমাতে পারছে না এই ঢল। উন্নত জীবনের আশায় প্রতি বছরই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্রোতে যুক্ত হচ্ছে বাংলাদেশিরা। বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ডুবে যাওয়া নৌকা থেকে 267 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড, যার 264 জনই বাংলাদেশি, মাত্র 3 জন মিশরীয়। বেন গর্দান বন্দরে রাখা হয়েছে উদ্ধার বাংলাদেশিদের। তারা জানান, দালালদের মোটা অঙ্কের অর্থ দিয়েই অবৈধ পথে ইউরোপে যেতে চেয়েছিলেন তারা। Bangladesh people come to Tripoli, Libya. Now still problem ready. This one boat water come ready downside. After go to this one Tunisia Coast Guard go to help. More than 280 people still save life everybody. No any very big accident. Then everybody Coast Guard help and come to take care. All people now together have good position. Then waiting for Bangladesh embassy. Everybody also lose more money. This one 8,000 euro also over everybody loss.
This one all Bangladesh from come to Dubai, Dubai from come to Libya. Now still have Tunisia. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায় তিউনিশিয়ার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের। এর আগে 13 জুন 164 বাংলাদেশিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। আইওএম বলছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ তিউনিশিয়ায় আটকা পড়েছে। আর জাতিসংঘের পরিসংখ্যান বলছে গেল 4 মাসে প্রায় 11,000 মানুষ লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। শাকিল মাহমুদ, চ্যানেল 24। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী আসিফ মুনির এবং রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আসিফ মুনির, আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনি একটু বলবেন, যেটি হচ্ছে যে বাংলাদেশ তো অর্থনৈতিকভাবে কিছুটা উন্নতি করেছে, গত এক দশকে ভালোই উন্নতি করেছে। তারপরেও কেন এই যে বিপদের মধ্য দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, যেখানে প্রতিনিয়ত মানুষ ডুবে মরছে, সেই ভয়ঙ্কর পথে মানুষ, বাংলাদেশের মানুষ সেই পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে কেন? ধরেই আছে, এটা কখনো বন্ধ হয়নি, কখনো কখনো হয়তো একটু কমে আসে, আবার তারপরে বাড়ে। সেটা একটা কারণ বলতে পারি আমরা, যে করোনাকালীন সময়ে সামগ্রিকভাবে অভিবাসনের সম্ভাবনা কিছুটা কমে এসেছে, সেটা যে কোনো দেশের ক্ষেত্রে। তো ইউরোপে যে আসলে এভাবে যাওয়া যায় না, যেতে গেলে যে অনেক ঝুঁকি আছে, এইটা কিছুটা হয়তো বিস্মৃতির জায়গায় চলে গেছে অনেকের জন্য। পাচারকারীরা এসেছে এবং মানুষকে কিছুটা প্রলোভন দেখানো। যেহেতু সামগ্রিক অভিবাসনের সম্ভাবনাগুলো কিছুটা কমে এসেছে, অনেকের হয়তো মনে হয়েছে এইভাবে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। আর এটা যদি নৌকার ডুবির মতো অবস্থা না হয়, কেউ কেউ কিন্তু সমুদ্র পার হয়ে চলে যাচ্ছেন, যে সেই খবর নিশ্চিত পান, এবং সেই ক্ষেত্রেই হয়তো এক ধরনের একটা তারা মনে করেন যে এভাবে যাওয়া যাবে। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। বিনয় কৃষ্ণ মল্লিক, আপনি তো দীর্ঘদিন যাবৎ এই মানব পাচার নিয়ে কাজ করছেন। আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, যে এই যে দুবাই হয়ে লিবিয়া থেকে তিউনিশিয়া, এই বিশাল যাত্রায় আবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর যে প্রচেষ্টা, মানে এই প্রচেষ্টাটা আসলে কিভাবে চলে? আপনার পর্যবেক্ষণ কি? মানে দালালরা আসলে কিভাবে মানুষকে এত দূর নিয়ে যায়? ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য মুক্তকণ্ঠে। তো আসলে এই যে দালালরা তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেয় এবং প্রলোভিত করে, এবং দালালরা যারা মূলত কন্ট্রাক্টটা যাদের সঙ্গে করে, তারা পাঠায় না, কিন্তু এর সঙ্গে যুক্ত আছে যারা রিক্রুটিং এজেন্ট মূল, তারা কিন্তু এটার সঙ্গে যুক্ত। তার কারণ দুবাইটা হলো মূল পয়েন্ট হয়, যেমন চিটাগাং থেকে দুবাই যায় এবং ঢাকা থেকেও দুবাই যায়, এবং দুবাই থেকে আমার জানা মতে, যেমন আপনারা জানেন 2014 সালেও যে আসিফ মুনির ভাই বলে যে আগেও ছিল, এখনো আছে। তার কারণ 14 সালে আপনি জানেন ইরান থেকে, মানে দুবাই থেকে এরা যাচ্ছে ইরান, বন্দর আব্বাসে, সেখান থেকে ইরান থেকে বিভিন্ন রুটে গ্রিস, আপনার টার্কি, আপনার বিভিন্ন জায়গায় যাওয়ার রুটগুলো আছে, এবং তারা এই পথগুলো বেছে নেয় এবং ঝুঁকি এটা জেনেই এবং তাদেরকে বলেই, এবং দালালরা এই কাজগুলো করে, যে লোকাল দালাল যারা, তারা না, তারা কালেক্ট করে দিচ্ছে মূল রিক্রুটিং এজেন্টের কাছে। এই রিক্রুটিং এজেন্টরা ধরা ছোঁয়ার বাইরে থাকে, মূলত দালালরা চিহ্নিত হয়, দালালকে নাম দিয়ে বলতে পারে। এইটা হচ্ছে মূল বিষয়। এবং আমি 2014 সালে নিজেই প্রায় 1000-এর উপরে ইরান থেকে, আপনি জানেন, মোস্তাফিজও জানেন, এবং ইরাক থেকে আপনার 2000 এটাও 14-15-16 সালে 2014 সালে 180 জন এরকম ভাবে গেছিল, এবং বিভিন্নভাবে এদেরকে নিয়ে যায় ভিসার, আপনার ট্রানজিট ভিসায়, আপনার এন্ট্রি ভিসা, বিভিন্ন কায়দায় নিয়ে যে, যেমন দুবাই থেকে নিয়ে যায় আপনার যে মাছ ধরা যে ট্রলারগুলো আছে, লঞ্চ আছে, এদের কাছ থেকে কাগজ নিয়ে ওই ট্রলারে এবং ওই নৌকা, ওই বড় জাহাজে, এই জাহাজে করে তারা আপনার ওই দ্বীপে, বিভিন্ন দ্বীপে যায়। এবং ইরানের আপনারা জানেন বেশ কয়েকটি দ্বীপ আছে যেখানে তারা নিয়ে যায়, এবং ওখান থেকে তারা মুক্তিপণও আদায় করে। এবং এই যে ভূমধ্যসাগরের যে ঘটনাটা,
এরকম ঘটনা পূর্বেও ঘটেছে এবং এই রিসেন্ট যে ঘটনাটা জানেন, এবং এই পর্যন্ত আমি যতটুকু জানি এটা ইয়াতে জানুয়ারি 21 থেকে জুন 21 পর্যন্ত প্রায় 19,061 জনের মতো ইতালিতে সারা বিভিন্ন দেশ থেকে গেছে। তার মধ্যে 2,806 জনই বাংলাদেশি ছিল এবং এর মধ্যে 810 জন কিন্তু মারা গেছে। তো এ জানা সত্ত্বেও কিন্তু বারবার তারা রিস্ক নেয় এবং আমার জানা মতে যে একজন লোক 2বার 3বারও রিস্ক নেয়, মানে এই রিস্কগুলো তারা জেনে শুনেই নেয় এবং এই দালালরা তাদের প্রলোভিত করে এবং যে তারা যে না তোমাদের অসুবিধা নাই, আমরা পার করে দেব এবং সেটা সাগর দিয়ে হোক এয়ারে হোক, আমরা তোমাদেরকে পৌঁছাই দেবো ইতালিতে, জি। লিবিয়াতে, জি, বিভিন্ন জায়গায়। বিনয় কৃষ্ণ মল্লিক, আমরা আপনি লিবিয়ার ঘটনা- আপনি আপনি আমাদের সাথে থাকেন, আমরা আবারও আসবো আপনার কাছে। আসিফ মুনির, বিনয় কৃষ্ণ মল্লিক যেটি বলছিলেন যে জেনে শুনে যাচ্ছে মানুষ এবং একবার ব্যর্থ হলে দ্বিতীয়বার যাচ্ছে, তৃতীয়বার যাচ্ছে এবং তারা জানে যে এখানে ভয় আছে, মৃত্যুর ভয় আছে, তারপরেও এই রিস্ক নিয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আসলে এই মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য যেসব সংস্থা প্রতিষ্ঠানের কাজ করা দরকার ছিল, তারা সেই কাজগুলো কি সঠিকভাবে করেন? কারণ অনেক সময় আমরা দেখি যে মানে যেভাবে যায়, যে ভিসার মাধ্যমে মানে শ্রমিক নেওয়া হয় ট্রানজিট ভিসায়, এরকম ঘটনাও ঘটেছে। জি, আসিফ মুনির। নেটওয়ার্কের হয়তো কিছু সমস্যা থাকবে, আমি তারপরেও চেষ্টা করছি যদি বলেছি এটা শুধু সব সময় সহজ না। মানুষের নিজের একটা চাহিদা আছে এবং দালাল চক্র অনেক তৎপর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ চক্র কিন্তু এখানে কাজ করছে। এটা শুধু আমাদের এখানে বাংলাদেশের যে পাচারকারীরা তা না, শুধু এককভাবে এটা সম্ভব না। এটা আমরা জানি যে ইন্টারপোল থেকে শুরু করে আমাদের এখানে সিআইডি, অন্যান্য অনেক সংস্থা আছে, চেষ্টা করে। কিন্তু এখানে ওই যে চোর, আমরা ছোটবেলায় খেতাম চোর পুলিশ ডাকাত, অনেকটা ওরকম যে আসিফ মুনির, আপনাকে এবং সেখানে বন্দর হয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। জি, আসিফ মুনির, আপনার সংযুক্তি সম্মিলিত খুবই, আন্তর্জাতিক প্রক্রিয়া ছাড়া সম্ভব না। জি, আসিফ মুনির থাকুন, আপনার সংযুক্তি আসলে অনেক দুর্বল, আমরা অধিকাংশ কথাই শুনতে পাচ্ছিলাম না ঠিকমতো। বিনয় কৃষ্ণ মল্লিক, আপনি এর আগে বলছিলেন যেটি হচ্ছে যে এই যে ভিসা এক ধরনের বলে নেওয়া হয়, ও মানে অন্য এক কাজের কথা বলে অন্য ভিসায় নেওয়া হয়, মানে এই প্রক্রিয়াটি আসলে মানে এটি তো বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে যেতে হয়, সেখানে আসলে এই বিষয়গুলো ধরা পড়ে না কেন, নাকি ওভারলুক করা হয়? বিনয় কৃষ্ণ মল্লিক, শুনতে পাচ্ছেন? বিনয় কৃষ্ণ মল্লিক, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি এর আগে বলছিলেন যে মানে শ্রমিকদের আসলে ওয়ার্ক ভিসায় নেওয়ার কথা, কিন্তু সেখানে তাদেরকে অন্য ভিসায় নেওয়া হয়। সেই বিষয়গুলো আসলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো নজরদারি করার কথা, তারা সেগুলো মানে ধরেন না, নাকি ওভারলুক করেন? আমার যত মনে হয় সেটা তারা এদের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, বিশেষ করে এয়ারপোর্ট এটা ভালো করেই জানে এবং এই যে যে জিনিসগুলো করায়, এবং আপনারও জানা আছে যে এই তাদেরকে যারা যায় তাদের এই কাগজপত্রগুলো এয়ারপোর্ট থেকে আপনার যারা চেক করার কথা, কিন্তু এই যারা পাঠায়, মূলত যারা পাঠায়, যে রিক্রুটিং এজেন্টের কথা বলছি, তারাই এইগুলো সব মেকানিজমের মধ্যে, এবং তারা আগ পর্যন্ত কিছু জানে না, তাদের হাতে কমপ্লিট করে ইমিগ্রেশনটা কমপ্লিট করে তাদের হাতে দেওয়া হয় এবং তারা ইভেন তাদের কপিও রেখে যেতে পারে না, আমার জানা মতে আছে। কারণ বহু কেস আমি ডিল করেছি, আপনি জানেন যে 2014 সালে আপনার একটি রিক্রুটিং এজেন্টের ব্যাপারে আপনি নিজেই রিপোর্ট করেছেন মুস্তাফিজ ভাই, যে তাদের বিরুদ্ধে আপনার সরজমিন তদন্ত করে আপনি রিপোর্ট করেছেন
যে এত বড় শক্তিশালী তারা, যে দাপট তারা দেখায় এবং তারা ক্ষমতাসীনের সঙ্গে সম্পৃক্ত থাকে। এবং এই যে ভিসাগুলো, এন্ট্রি ভিসা, আপনি নিজেও পাসপোর্ট দেখেছেন, এন্ট্রি ভিসা এবং ভিজিট ভিসা। আমার কয়েকদিন আগে কুমিল্লা, আমাদের যশোরের এক ম্যাজিস্ট্রেট মহোদয়, উনি আমাকে ইনফর্ম করছে কুমিল্লার, এবং যোগাযোগ করছি, তাকে দুবাইতে নিয়ে গেছে, তাকে দিছে, বলে গেছে 3 মাসের ভিসা, কিন্তু সে জানে না, কাগজও দেখে নাই, পরে যাই দেখে 1 মাসের ভিসা দুবাই। 1 মাসের ভিসা, সে এখন আর দুবাইতে আটক আছে এবং এখন প্রতিদিন ফাইন গুনতেছে এবং প্রতিদিন কত দেরাম করে ফাইন গুনতেছে। এইরকম ধরনের যে সমস্যাগুলো হয়, এগুলো জানে না লোকগুলো, তাদের হাতে যে মানে বাড়িতে যে কাগজপত্রগুলো রেখে যাবে সে সময়টাও তাদেরকে দেওয়া হয় না, তাদেরকে ঠিক একেবারে ইমিগ্রেশনে ঢোকার সময় ওই সময় তাদের হাতে বুঝাই দেয়। যার কারণে, এবং এটা আমি মনে করি যে এখানে ইমিগ্রেশন এটার সঙ্গে সংশ্লিষ্ট থাকে এবং এটার সঙ্গে আরো যারা মানে সংশ্লিষ্ট বড় ক্ষমতাধর যারা আছে, আমি ওইভাবে বলতে চাই, ক্ষমতাধর যারা, তারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে। জি। যার কারণে এরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকছে। আমরা যারা ডাইরেক্ট মানে অ্যাক্টিভিস্ট হয়ে কাজ করতেছি, মূলত আমরাই বিপদে পড়ি। আমি জি। নিজেই কেসের সম্মুখীন হয়েছি এবং আমরা জানি, এবং এরা সমস্ত কোর্ট কাছারিতেও পর্যন্ত এবং আদালত পর্যন্ত এদের এত লম্বা হাত যে সেখানেও তারা মানে জি, পার সময় পেয়ে পেলে যায়। আবারও আসবো আপনার কাছে। আসিফ মুনির, তখন আমরা আসলে আপনার কথাগুলো ঠিক শুনতে পাইনি। শেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে এই অবৈধ পথে যারা যাচ্ছেন, তারা যে পরিমাণ টাকা খরচ করছেন, সেই টাকা দিয়ে তো তারা বৈধ পথেই যেতে পারেন। মানে এই জায়গাটায় আসলে আমরা সেই সচেতনতার জায়গা বা তাদেরকে প্রপার চ্যানেলে নিয়ে যাওয়ার চেষ্টাটা আমরা করছি না কেন? হয়তো হচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে হচ্ছে না। তবে যেই অর্থ বা তারা ব্যয় করছেন, সেইটা দিয়ে বৈধ পথে যদি ইউরোপ বা আমেরিকা যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অন্যান্য যোগ্যতাগুলো অবশ্যই অর্জন করতে হবে, কারিগরি দক্ষতা অথবা ভাষার জ্ঞান। আমরা শুনেছি যারা উদ্ধার হচ্ছেন এদের অনেকে ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলতে পারেন না। তো সেই জায়গাগুলো কিছুটা তো তাদেরকে অর্জন করতে হবে। তবে হ্যাঁ, মানে ইউরোপে ছাড়াও অন্যান্য দেশে গিয়েও তো তারা একটা সুযোগ সন্ধান করতে পারেন বৈধভাবে। এখানে মানে কর্তৃপক্ষের কিছুটা ব্যর্থতা তো আছে, কিন্তু এখানে মানুষের নিজেদেরও সচেতন হওয়ার একটা জায়গা রয়েছে। এবং যারা অলরেডি প্রবাসে আছেন, বিশেষ করে ইউরোপে আছেন, অনেকে কিন্তু তাদের মধ্যে আছেন যে যারা আগে কোনো এক সময় হয়তো অবৈধভাবে গিয়েছেন, তো তাদের নেটওয়ার্কটা কিন্তু অনেক স্ট্রং। কাজে সেখান থেকে অনেকে এক ধরনের একটা আশা পান যে ঠিক আছে, ও আগে যদি ওভাবে যেতে পারে তাহলে আমি এখন পারবো না কেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আরো কঠিন হয়েছে অভিবাসনের ক্ষেত্রে, এই ধারণাটা কিন্তু তাদেরকে কেউ দিচ্ছে না। অনেকে সঙ্গতভাবেই বা ইচ্ছাকৃতভাবেই দিচ্ছে না। এবং সেক্ষেত্রে এটা সচেতনতার তো জায়গা আছে, কিন্তু আসলে মানুষের নিজের বিবেকের জায়গাটা, নিজের জীবনের ঝুঁকি যে কতটা নেবেন, এইটা একটু নিজেরও বিবেচনা তাকে করতে হবে। জি, আসিফ মুনির এবং বিনয় কৃষ্ণ মল্লিক, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আগামী শুক্রবার আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন।